আচ্ছা, আগের দিন আমরা যেটা পড়িয়েছিলাম যে একটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, সেটা পড়াতে গিয়ে একটা ডিসকাশন হচ্ছিল যে এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ইউজ করা হয়। ঠিক আছে, আমি যে সিম্বলগুলো এঁকেছিলাম সব ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের সিম্বল এঁকেছিলাম। তো আগের দিন আমি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের একটা ব্যাপার আমি ডিসকাস করে নিই, যেটা ডিসকাস করে রাখা উচিত। আগের দিন কোশ্চেন হয়েছিল কিছু, যে এই যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এখানে ইলেকট্রোলাইট অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তো ইলেকট্রোলাইট হচ্ছে এমন একটা লিকুইড ইলেকট্রিক কন্ডাক্টর যেখানে ইলেকট্রিক কারেন্ট আয়নের দ্বারা ক্যারি করা হয়। ঠিক আছে, লিকুইড ইলেকট্রিক কন্ডাক্টর যার মাধ্যমে আয়নের মাধ্যমে কিছু আয়নস থাকে, সেগুলোর মাধ্যমে কারেন্ট ক্যারি করা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে যেটা হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের মধ্যে, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার অ্যাকচুয়ালি নামটা কেন এলো সেটাও একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে, ধরো একটা অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের একটা ফয়েল আছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আছে তার উপরে কিছু অ্যালুমিনিয়ামের অক্সাইড লেয়ার জমা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড কিছু লেয়ার একটা থাকে। তার মানে ব্যাপারটা এরকম দেখতে হয়, ধরো একটা অ্যালুমিনিয়াম ফয়েল এটা, তার উপরে কি হবে না, অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড লেয়ার ফর্ম হলো, তার উপরে একটা অ্যালুমিনিয়ামের উপরে একটা অক্সাইডের লেয়ার ফর্ম হলো। মানে এই অংশটা যেটা, সাপোজ এইটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম, এই যে অংশটা এটা ধরো অ্যালুমিনিয়ামের অংশ। কিভাবে আমি ক্যাপাসিটরটা ফর্ম হয় একটু বলে দিই। এটা ধরো অ্যালুমিনিয়াম, এর ওপরে কি আছে না, এর ওপরে আছে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা একটা অক্সাইড লেয়ার। এই যে নীল অংশটা এটা হচ্ছে অক্সাইড লেয়ার, আর এইটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, আর এই দিকটা হচ্ছে আমার অ্যানোড। ঠিক আছে, পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এখানে কিছু যে ক্যাপাসিটরটা ফর্ম করা হবে, তো অ্যানোড টার্মিনাল যেটা, সেটা তো আমরা বললাম যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি হলো। আচ্ছা, এখানে যেটা আছে এটা হচ্ছে আমার অক্সাইড লেয়ার, অক্সাইড। এটা কিসের কাজ করে, এটা হচ্ছে ডাই ইলেকট্রিকের কাজ করে। ঠিক আছে, এই অক্সাইড লেয়ার যেটা, এটা হচ্ছে ডাই ইলেকট্রিকের কাজ করে। আমরা জানি যে একটা ক্যাপাসিটারে দুটো প্লেট থাকে, আর দুটো প্লেটের মাঝে থাকে কি না, ডাই ইলেকট্রিক থাকে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে ইলেকট্রোলাইট এই কাজটা কে করে না, এখানে হচ্ছে একটা পেপার থাকে, যে পেপারটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক পেপার। কারণ কি, কারণ হচ্ছে এটাকে একটা ইলেকট্রোলাইটিক লিকুইডের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ঠিক আছে, দিয়ে একটা পেপার পাওয়া যায়, যে পেপারটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক পেপার। তো সেই পেপারটাকে আমরা এখানে শো করছি। ধরো এইটা হচ্ছে সেই পেপারটা, তাহলে পেপারের ওপরে কিসের লেয়ার আছে, পেপারের ওপরে আছে ইলেকট্রোলাইটের একটা লেয়ার আছে। তো ধরলাম এই যে হলুদ রঙের অংশটা, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটের একটা লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইটের লেয়ার। আচ্ছা, মাঝে কে থাকবে, মাঝে নিশ্চয়ই পেপারটা থাকবে, কারণ পেপারটাকে তো আমরা ইলেকট্রোলাইটের মধ্যে ডুবিয়েছি। তাহলে মাঝে থাকবে আমার ইলেকট্রোলাইটটা, এটা হলো আমার সরি আমার পেপারটা থাকবে, পেপারের ওপরে ইলেকট্রোলাইটের লেয়ার জমা হয়েছে। আচ্ছা, তাহলে পেপারের ওই দিকেও নিশ্চয়ই ইলেকট্রোলাইট থাকবে, তাহলে এই দিকটাতেও আমার হলুদ হবে, এদিকটাতেও আছে আমার কি না, এদিকটাতেও আছে হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট অ্যাকচুয়ালি কি, ইলেকট্রোলাইট হচ্ছে এমন একটা লিকুইড যেটা কিনা মানে আয়নস ফরমেশনের মাধ্যমে কারেন্ট কন্ডাক্ট করতে পারে, এমন একটা লিকুইড ফর্ম যেটা আয়ন কন্ডাক্ট ফরমেশনের মাধ্যমে কারেন্ট ক্যারি করতে পারে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, একে যদি আমরা জলে মেশাই তাহলে কি হবে, এটা আয়নে পরিণত হবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, সিএল মাইনাস আয়ন, এবং সেগুলো কারেন্ট ক্যারি করবে না, তাহলে ওইটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট। সেরকম একটা ইলেকট্রোলাইটের মধ্যে এই যে কালো রং দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা পেপার, পেপারটাকে চোবানো হয়েছে, পেপারটাকে চোবালে তার উপর ইলেকট্রোলাইটের এরকম লেয়ার জমা হয়েছে। ঠিক আছে, এবং সেটাকে আমরা কোথায় রাখলাম না, সেটাকে আমরা রাখলাম হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে অক্সাইডের লেয়ার আছে, তার উপরে হচ্ছে ওই ইলেকট্রোলাইটের লেয়ারটা থাকছে। ঠিক আছে, একইভাবে অন্য দিকটা যদি দেখি আমরা, অন্যদিকেও একটা অ্যালুমিনিয়ামের একটা ফয়েল থাকবে এবং সেখানেও একটা অক্সাইডের লেয়ার থাকবে, কিন্তু সেই অক্সাইডের লেয়ারটা একটু পাতলা হবে। এইদিকে যে অক্সাইড লেয়ার ছিল এটা এতটা বড় ছিল, এখানে কিন্তু অক্সাইডের লেয়ারটা একটু পাতলা হলো। ঠিক আছে, তারপরে কে থাকছে না, তারপরে থাকছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে থাকছে আবার অ্যালুমিনিয়াম। তো সেটাকে আমরা দেখিয়ে দিই, ধরো এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামটা।
ঠিক আছে, দিয়ে এদিকটাতে আমরা ধরো এদিকটাকে আমরা নাম দিচ্ছি কি না, এটা হচ্ছে আমাদের, এটা তো অ্যালুমিনিয়াম, মাঝের এটা হচ্ছে কি অক্সাইডের লেয়ার। আচ্ছা, এই দিকটা হচ্ছে আমাদের অ্যানোড টার্মিনাল বা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে আমরা এখানে কানেক্ট করেছি। ঠিক আছে, তো এইভাবে যেটা হচ্ছে, দেখো এখানে একটা অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে অক্সাইড। অক্সাইড মানে কি, সেটা হচ্ছে আমার ডাই ইলেকট্রিকের কাজ করে। ডাই ইলেকট্রিক হচ্ছে এমন একটা পদার্থ যে কিনা নিজের মধ্যে কারেন্ট ক্যারি হতে দেবে না। ঠিক আছে, ডাই ইলেকট্রিক একটা লেয়ার থাকছে, মানে এটা ইনসুলেটিং লেয়ারও বলা যেতে পারে। ইনসুলেটিং লেয়ার, ডাই ইলেকট্রিক ইনসুলেশন প্রপার্টি থাকছে। তো এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে সাহায্য করছে। আর এই দিকটা যেটা আছে আমার ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইটের একদিক, আর এদিকটাও কিছু ইলেকট্রোলাইট আছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল, এটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল যেটা পজিটিভের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল। আচ্ছা, আর এই দিক যেটা আছে এদিকটা হচ্ছে আমার কি না, এদিকটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। এবং এখানে ইলেকট্রোলাইট থাকছে, ইলেকট্রোলাইট থাকছে বলে এই ধরনের ক্যাপাসিটার যেটা তৈরি হচ্ছে, এই ধরনের ক্যাপাসিটারকে কি নাম দেওয়া হচ্ছে না, এই ক্যাপাসিটারকে নাম দেওয়া হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। ঠিক আছে, তো এই যে ধরনের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এগুলোই কিন্তু আমরা কিরকম সিম্বল দিয়ে সেটাকে বোঝাই না, সিম্বলটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার। এই দিকটা পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এদিকটা ধরো পজিটিভ প্লেট আর এদিকটা হচ্ছে নেগেটিভ প্লেট। তো এইরকম সিম্বল দিয়ে আমরা এই ধরনের ক্যাপাসিটারকে এক্সপ্রেস করে থাকি। যেহেতু এখানে ইলেকট্রোলাইট ইউজ করা হচ্ছে এবং দুটো প্লেট পজিটিভ নেগেটিভ তৈরি হচ্ছে, এখানে পোলারাইজ তৈরি হচ্ছে একটা, তো সেই কারণে পোলারিটি তৈরি হওয়ার জন্য একে পোলারাইজড ক্যাপাসিটারও বলা হয়। এবং এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, যেহেতু এখানে ইলেকট্রোলাইট ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার গুলোকে আমরা কোথায় ব্যবহার করি, এগুলোকে ব্যবহার করি হচ্ছে আমরা যে ইলেকট্রনিক সার্কিট, সেই ইলেকট্রনিক সার্কিটে যখন আমরা লো ফ্রিকোয়েন্সিতে কাজ করি, যেমন ধরো এখানে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার মানে এটা তো একটা অ্যাম্পলিফায়ার পারপাস, অ্যাম্পলিফিকেশন পারপাসে আমরা ইউজ করছি। তো এই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা মূলত ব্যবহার করব কি না, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। ঠিক আছে, এবং যদি আমরা এখানে যে সেরামিক ক্যাপাসিটার, সেগুলোকে যদি আমরা এখানে ব্যবহার করতে চাইতাম, তাহলে কি অসুবিধা ছিল? অসুবিধা হচ্ছে যে ইলেকট্রোলাইটিক যে ক্যাপাসিটার, এগুলোর তোমরা যদি রেঞ্জ গুলো দেখো, রেঞ্জ যেটা, যে রেঞ্জের মধ্যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে মাইক্রো ফ্যারাড রেঞ্জ থেকে শুরু করে আপ টু মিলি ফ্যারাড রেঞ্জ পর্যন্ত অ্যাভেলেবেল। অন্যদিকে যে সেরামিক ক্যাপাসিটার যেগুলো হয়, সেরামিক ক্যাপাসিটারের রেঞ্জ কিন্তু অনেক কম। সেরামিক ক্যাপাসিটার কিন্তু পিকো ফ্যারাড রেঞ্জ থেকে শুরু করে ফিউ মাইক্রো ফ্যারাড। ঠিক আছে, মাইক্রো ফ্যারাড খুব কমই হয়, মেনলি হচ্ছে স্মল, খুব স্মল ক্যাপাসিটার, স্মল ক্যাপাসিটেন্স যে ক্যাপাসিটার গুলোর, সেই ধরনের ক্যাপাসিটার গুলোই হচ্ছে সেরামিক ক্যাপাসিটার। এগুলো হচ্ছে পিকো ফ্যারাড রেঞ্জে, মানে হচ্ছে 10⁻, ধরো হচ্ছে ধরো 0.001 মাইক্রো ফ্যারাড এরকম রেঞ্জের, বা খুব বেশি হলে এটা মাইক্রো ফ্যারাড রেঞ্জ পর্যন্ত আসতে পারে, কিন্তু তাও খুব কম আসে। এবং যদি মাইক্রো ফ্যারাড রেঞ্জ পর্যন্ত এগুলো আসে, এগুলোর সাইজ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এবং কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো যে কারণে মেনলি হচ্ছে এই ধরনের যে অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, অথবা যেখানে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, অথবা যেখানে আমরা এসএমপিএস এই ধরনের সার্কিট যেখানে আছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনে যে ক্যাপাসিটার গুলোকে ব্যবহার করব, সেখানে তো একটু বেশি রেঞ্জের ক্যাপাসিটেন্স লাগছে। ধরো এই সিই এর ভ্যালু কি রকম রেঞ্জে হয়, হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। এই যে সিই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে অলমোস্ট কত বলো, এটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাড এরকম রেঞ্জে থাকে। এর ভ্যালু কত, এর ভ্যালু অলমোস্ট হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। তো এরকম যেহেতু হাই ভ্যালু ক্যাপাসিটার, যদি আমরা এক্ষেত্রে সেরামিক ক্যাপাসিটার ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু ওর সাইজও বড় হতো, অন্যদিকে কস্টও অনেক বেশি হতো। ঠিক আছে, তো সেই কারণে, আর হচ্ছে এই ধরনের যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার আমরা ইউজ যদি করি, এর হচ্ছে রিপেল যেটা হয়, সেই রিপেলকে রিমুভ করবার ক্যাপাসিটিও অনেক বেশি থাকে। রিপেল যে ব্যাপারটা হয় রেকটিফায়ার সার্কিটে, মানে রেকটিফিকেশন সার্কিট থেকে যেটা আমাদের আউটপুট বেরিয়ে আসে, এরকম যে আউটপুটটা আমাদের বেরিয়ে আসে, তাতে তো অনেক রিপেল থাকে। তো সেই রিপেলটাকে ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার সেই রিপেলটাকে রিমুভ করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো ক্যাপাসিটার যে রিপেলটাকে রিমুভ করবে, তো সেইটা লিমিট করার প্রবণতা কার বেশি থাকে না, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের এই টেন্ডেন্সি অনেক বেশি থাকে।
ঠিক আছে, যে কারণে রেকটিফায়ার সার্কিটের ক্ষেত্রে ফিল্টার হিসাবে যখন আমরা ব্যবহার করব তখনও কিন্তু এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারই ইউজ করব। তাহলে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বোঝা গেল কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। এতে অ্যালুমিনিয়াম থাকছে অ্যানোড হিসাবে, অ্যালুমিনিয়ামের অক্সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সাইডটা হচ্ছে ডাইইলেকট্রিক লেয়ার, তারপরে হচ্ছে একটা পেপার, সেই পেপারটাকে কিসে ডোবানো হচ্ছে না একটা ইলেকট্রোলাইটের মধ্যে ডোবানো হচ্ছে। এই যে কালো রঙের অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেপারটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, পেপারের দুদিকে তাহলে ইলেকট্রোলাইট আছে, এদিকেও ইলেকট্রোলাইট এদিকেও ইলেকট্রোলাইটের লেয়ার লেগে আছে, অন্যদিকে আরেকটা অ্যালুমিনিয়ামের ফয়েল এইটা, তার উপরেও একটা অক্সাইডের লেয়ার আছে, কিন্তু এই অক্সাইডের লেয়ারটা হচ্ছে তুলনামূলকভাবে পাতলা এটার তুলনায়। ঠিক আছে, এবং এই দিকটাকে আমরা পজিটিভ প্লেট অর্থাৎ অ্যানোড বলছি এবং এই দিকটাকে আমরা নেগেটিভ প্লেট অথবা ক্যাথোড বলছি। ঠিক আছে, তো এইভাবে একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ফরমেশন। ঠিক আছে, এটা আমাদের এমনি আগের দিনের ডিসকাশনের সাপেক্ষে আমি বললাম। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের মেইন যে টপিক সেই টপিকে চলে আসি। এখানে আমরা আলোচনা করছি স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের সম্পর্কে। তো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার এখানে আমরা কি কি জিনিস দেখেছি বলো। এখানে আমরা দেখেছি হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট দুটো কম্পোনেন্টই এর মধ্যে থাকছে। অল্টারনেটিং এবং ডাইরেক্ট কারেন্ট দুটো কম্পোনেন্টই তো এখানে থাকছে। এবার হচ্ছে এই যে ডিসি যেটা আছে, ডিসির জন্য আমরা দেখব যে আমাদের ডিসি যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেইটুকুর জন্য এই সার্কিটের কি রকম ব্যবহার। ডিসি মানে কি, এখানে যে আমরা এই ভিসিসি ব্যাটারিটা কানেক্ট করেছি এটা তো ডিসি, এটার জন্য এই সার্কিটে কিরকম কি বায়াসিং হচ্ছে, কোথায় কত ভোল্টেজ কোথায় কত কারেন্ট থাকছে সেটা একবার অ্যানালিসিস করব। আর একবার আমরা অ্যানালিসিস করব যে এই যে সিগন্যাল মানে হচ্ছে যে এসি সিগন্যাল সেটার জন্য এই সার্কিটে কিরকম কি আউটপুট পাওয়া যাচ্ছে। দুটোকে আমরা সেপারেট ওয়েতে অ্যানালিসিস করব। প্রথমে আমরা কি অ্যানালিসিস করব, প্রথমে আমরা ডিসি কে নিয়ে অ্যানালিসিস করব। ডিসি অ্যানালিসিস কিন্তু আমরা এর আগে অলরেডি করেছি, আমরা ডিসি যখন বায়াসিং সার্কিট করেছি তখন অলরেডি অ্যানালিসিস করা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে না ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি করতে হবে না, ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা ড্র করব তখন হচ্ছে আমাদের যে এসি যে সিগন্যাল গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না, আমরা কেবলমাত্র ডিসি কন্ডিশন গুলোকেই কনসিডার করব। ঠিক আছে, দেখো এখানে বলছে ইন দ্য ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার অনলি দ্য ডিসি কন্ডিশনস আর টু বি কনসিডার্ড। মানে এখানে এই যে ভিসিসি ব্যাটারি আছে ওইটাকেই খালি আমরা কনসিডার করব। দ্যাট ইজ ইট ইজ প্রিজিউমড দ্যাট নো সিগন্যাল ইজ অ্যাপ্লাইড, আমরা ধরে নেব যে এই যে সিগন্যাল এটা অ্যাপ্লাই করা হয়নি। ঠিক আছে, as direct current cannot flow through the capacitor, therefore all the capacitor will look like open circuits in the DC equivalent circuits। মানে আমরা তো জানি যে ডাইরেক্ট কারেন্ট যখন একটা ক্যাপাসিটরের মধ্যে যায়, ক্যাপাসিটর কি করে, ডাইরেক্ট কারেন্টকে কি ওর মধ্যে দিয়ে যেতে দেয় না, ক্যাপাসিটর কিন্তু ডাইরেক্ট কারেন্টকে ওর মধ্যে দিয়ে ফ্লো হতে দেয় না, ডাইরেক্ট কারেন্টকে কিন্তু ক্যাপাসিটর বাধা দেয়। ক্যাপাসিটর নো ডাইরেক্ট কারেন্ট ক্যান ফ্লো থ্রু দিস ক্যাপাসিটর। ঠিক আছে, তো ডাইরেক্ট কারেন্টকে যেহেতু এটা বাধা দেয় তার জন্য আমরা এই যে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আঁকবো তখন যত ক্যাপাসিটার এই সার্কিটের মধ্যে আছে সেগুলোকে আমরা কি দেখিয়ে দেবো, সেগুলোকে আমরা ওপেন সার্কিট দেখিয়ে দেবো। মানে এটা ওপেন আছে, এখান থেকে কারেন্ট এলো কিন্তু কারেন্ট তো এই পথে যেতে পারবে না, ফাঁকা জায়গার মধ্যেই কারেন্ট যেতে পারবে না, তার মানে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এন ওপেন সার্কিট। ঠিক আছে, যত ক্যাপাসিটার আছে সেগুলোকে তাহলে ওপেন সার্কিট করে দেবো, আর যত আমাদের সিগন্যাল সোর্স এসি সিগন্যাল সোর্স আছে ওগুলোকে আমরা ওপেন করে দেবো। তাহলে আমার পড়ে থাকবে কোনটুকু অংশ বলে দেখি, আমাদের খালি এইখান থেকে শুরু করে আমাদের খালি কোথায় কোন অংশটুকু পড়ে থাকবে, এইখান থেকে শুরু করে এইটুকু অংশটা নিয়ে আমরা তখন চিন্তা ভাবনা করব। বাকি অংশটাকে কিন্তু আমাদের ভাবারই দরকার নেই। কারণ কি, কারণ হচ্ছে দেখো এখানে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার আছে মানে কি এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, এটা ক্যাপাসিটার আছে মানে এটাও ওপেন সার্কিট, এখানেও এটা ক্যাপাসিটার আছে মানে এটাও ওপেন সার্কিট। তো তিন দিকে তো ওপেন সার্কিটই হয়ে গেল। তাহলে সার্কিটে পড়ে থাকলো কে, সার্কিটটা যেটা পড়ে থাকলো সেটা আমরা এখানে ড্র করি। সার্কিটটা আমার এইরকম দেখতে লাগবে, বাকি সমস্ত কিছু আমরা ওপেন করে দিয়েছি। পুরো কমন করে দিই।
এই সার্কিটটাকে আমরা এরকমও বলতে পারি, কারণ এখানে আমার কি ছিল, এখানে আমার একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটার ছিল মানে ওটা ওপেন সার্কিট যদি হয় তাহলে আমরা ওটাকে দেখাবো না। এখানেও আমার কি ছিল, এখানেও একটা ক্যাপাসিটার ছিল, সেটাও ওপেন সার্কিট, মানে ওই রাস্তাটাও আমার দেখানোর দরকার নেই। আর একটা এইখানে আমার একটা অন্য একটা ক্যাপাসিটার ছিল যেটা এমিটার বাইপাস ক্যাপাসিটার, সেটাও কিন্তু ওপেন সার্কিট, মানে সেটাকেও আমার দেখানোর কোনো দরকার নেই। তাহলে আমার সার্কিটে কে কে আছে, সার্কিটে আছে আমার এখানে একটা ভিসিসি ব্যাটারি আছে, এখানে আমার একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হলো আরসি, এখানে একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হলো আর1, এখানে একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হলো আর2, ঠিক আছে, এখানে আরেকটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হলো আরই, এটা হলো এমিটার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা সার্কিটটাকে ড্র করলাম। এবার হচ্ছে আমার ডিসি কন্ডিশন, যেহেতু ডিসি কন্ডিশনে আমরা কারেন্টগুলোকে কিরকম ধরবো বলো, কারেন্টগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে এখানে সমস্ত কিছুকে লিখবো। ক্যাপিটাল লেটার মানে এই যে রেজি ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে কারেন্টকে আমরা কি লিখবো, বড় হাতের আই এবং সাফিক্স হবে বড় হাতের সি। আচ্ছা, এই যে বেস, বেসের মধ্যেকার কারেন্টটা কত হবে, এটা হবে আমার আইবি, এটাকে আমরা আইবি বলতে পারি, বড় হাতের আই এবং বড় হাতের বি। এবং এই যে এমিটার, এমিটারের মধ্যেকার যে কারেন্ট, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বড় হাতের আই এবং বড় হাতের ই। এটা হয়ে গেল আমার এমিটারের মধ্যেকার কারেন্টটা, ঠিক আছে। এবার হচ্ছে এবারে হচ্ছে আমরা এই বায়াসিং যে সার্কিটটা ইউজ করেছি, তো আমরা যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং করেছিলাম সেখানে যেরকম ভাবে সার্কিট অ্যানালিসিস করা হয়েছিল এখানেও ঠিক তাই করতে হবে। কারণ হচ্ছে দেখো, এই যে আমার আর1 আর আর2 যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা কার সঙ্গে লেগে আছে, তার একটা প্রান্ত আমার ভিসিসি ব্যাটারির সঙ্গে লেগে আছে আর অন্য প্রান্তটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে। মানে এই দিক থেকে শুরু করে এই গ্রাউন্ড পর্যন্ত এটা একটা পাথ, এই পথে কারেন্ট ফ্লো করবে। এই পথে কত কারেন্ট ফ্লো করবে, ধরা যাক এই পথে যে কারেন্ট ফ্লো করবে তার মান হচ্ছে I1 সাপোজ। এবং যেহেতু আমার বেসের কারেন্ট যেটা হয়, আইভি কারেন্ট যেহেতু যেটা হয় সেটা খুবই স্মল হয়, আমরা ওটাকে নেগলেক্ট করতে পারি এবং আমরা ধরে নিতে পারি যে I1 কারেন্টটা এটা R1 এবং R2 দুটোর মধ্যে দিয়ে এই সেম কারেন্ট I1ই ফ্লো করে যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা অ্যাজিউম করে নিতে পারি যেহেতু আমাদের বেস কারেন্ট ইজ ভেরি নেগলিজিবল। তো এক্ষেত্রে আমরা I1 কারেন্ট সমান কত লিখতে পারি, I1 কারেন্ট কার কার মধ্যে ফ্লো করছে, ভিসিসি, একটা দিক হচ্ছে ভিসিসি আর একটা দিক হচ্ছে আমার গ্রাউন্ড, দুটোর মধ্যে কানেক্টেড। তাহলে I1 সমান আমরা বলতে পারি হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই হচ্ছে কত, R1 প্লাস R2, এটা হলো আমাদের কারেন্ট থ্রু দ্য I1, ঠিক আছে। এটা হয়ে গেল R1 ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এই অংশের ভোল্টেজ কত, এই অংশের যে ভোল্টেজ এটাকে যদি আমরা ভিবি নাম দিই, ভিবি যদি আমরা এই ভোল্টেজটার নাম দিই তাহলে সেটার পরিমাণ কত হবে না, এই রেজিস্ট্যান্স R2 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করলে যতটা হয় কত হয় না I1 গুণিত R2, এটাই হচ্ছে এই ভিবি অর্থাৎ ভোল্টেজ অ্যাট দিস বেস টার্মিনাল, ঠিক আছে, ভোল্টেজ অ্যাট দ্য বেস টার্মিনাল। তো এইভাবে আমরা এই সার্কিটের অ্যানালিসিস করে ভিবি বার করতে পারি, I1 বার করতে পারি এবং ওভারঅল এই সার্কিটটাও আমরা অ্যানালিসিস করতে পারি। আচ্ছা, আমরা যে আউটপুটটা কালেক্ট করবো, আউটপুটটা আমরা কোন জায়গা থেকে কালেক্ট করব, আগের দিনে আমি বলেছিলাম একটা হচ্ছে আমার এই কালেক্টর টার্মিনাল, এটাকে আমরা নাম দিচ্ছি সি, কালেক্টর টার্মিনাল থেকে একটা আউটপুট নেব। আর একটা কোথা থেকে নেব, আর একটা হচ্ছে আমরা এই এমিটার রেজিস্টার যেটা আছে তার এই তলা থেকে, তার এখান থেকে আমরা কোথা থেকে নিচ্ছি না দেখা যাক। আচ্ছা, আমরা যখন ডিসি অ্যানালিসিস করছি তখন আমরা কি করছি না, এই যে আমার কালেক্টর টার্মিনাল আর এই যে এমিটার টার্মিনাল, আমরা আউটপুটটা আমরা এখান থেকে নিচ্ছি। এই ভোল্টেজটাকে আমরা কি নাম দিচ্ছি, এটা হচ্ছে ভি সিই, বড় হাতের সি বড় হাতের ই, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এই যে ভিসিই এই ভোল্টেজটা কত হবে, দেখো এইখান থেকে এইটুকু এর মধ্যে কারেন্ট কত ফ্লো হয়েছে, আইসি কারেন্ট ফ্লো হয়েছে। তাহলে এই আরসি রেজিস্টার এর মধ্যে যদি আইসি কারেন্ট ফ্লো হয়, এখান দিয়ে যদি আমার আইসি কারেন্ট ফ্লো হয়, আরসি রেজিস্টারের মধ্যে ড্রপ কত হয়েছে না আইসি গণিত আরসি, কেভিএল অ্যাপ্লাই করো, আইসি গণিত আরসি, এটা হচ্ছে এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে, ঠিক আছে। প্লাস কি আছে, প্লাস হচ্ছে কি ভোল্টেজ না এই যে আমার কালেক্টর টার্মিনাল আর এই আমার এমিটার টার্মিনাল, এদের মধ্যে কত ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা ভিসিই ভোল্টেজ। তাহলে আইসিআরসি গণিত প্লাস হচ্ছে ভিসিই এই ভোল্টেজটা, প্লাস হচ্ছে আরেকটা ভোল্টেজ আছে কোনটা না এই যে এমিটার রেজিস্টার, তার মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হয়েছে, কত কারেন্ট, আইই কারেন্ট ফ্লো হয়েছে,
আই কারেন্টটা ফ্লো হয়েছে আমার এমিটার রেজিস্টার আর এর মধ্যে দিয়ে। তাহলে এমিটারের যে মধ্যে ভোল্টেজ ড্রপ, উপরে প্লাস আর নিচে মাইনাস, কত ভোল্টেজ ড্রপ হয়েছে বলো? এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে আইই গণিত আর ই। এটা হচ্ছে এই এমিটারের মধ্যে, এমিটার রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ আইই গণিত আর ই। এই যে তিনটে ভোল্টেজ ড্রপ আমরা লিখলাম, এই তিনটে ভোল্টেজ ড্রপের সমষ্টি সমান কি হবে? তিনটে ভোল্টেজ ড্রপের সমষ্টি সমান আমরা বলতে পারি এই ভোল্টেজ যেটা ভিসিসি অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ভিসিসি। এটা আমরা কারচফের ভোল্টেজ ল থেকে পেলাম। এবারে আমরা এই ভোল্টেজ ল থেকে কি করব? এটাকে আমরা সিম্পলিফাই করে ভিসিই এর মানটা লিখব। ভিসিই সমান তাহলে কত হবে? ভিসিই কালেক্টর টু এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ, দ্যাট উইল বি ইকুয়াল টু হচ্ছে ভিসিসি, যেটা আমার সাপ্লাই ভোল্টেজ, ডিসি সাপ্লাই ভোল্টেজ, মাইনাস আইসি গণিত আরসি মাইনাস আইই গণিত আরই। এবার আমরা জানি কি আইসি যে কারেন্টটা, কালেক্টর কারেন্ট, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে আইই। দুটো কারেন্ট হচ্ছে নিয়ারলি ইকুয়াল, কারণ হচ্ছে বেস কারেন্ট যেটা, সেটা হচ্ছে খুবই সামান্য, তার জন্য আইসি আর আইই হচ্ছে অলমোস্ট ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে আইই আর ইটাকে আমরা আইসি আর ইও লিখতে পারি, কারণ দুটোই হচ্ছে সেম। তাহলে আমরা আইসি কমন নেব এবং পড়ে থাকবে কত? আরসি প্লাস আরই। এটা হয়ে যাবে আমাদের আউটপুট ভোল্টেজ ভিসিইর মানটা। ঠিক আছে, এবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। পরের পাতায় লিখি। পরের পাতায় আমরা লিখবো যে ভিসিই, ভিসিই বাঁদিকে আছে প্লাস আইসি গণিত আরসি প্লাস আরই, ওই টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। আইসি গণিত হচ্ছে আরসি প্লাস আরই, এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ভিসিসি। এটা হয়ে গেল আমার ভিসিসি। তাহলে এই যে স্যার ভিসি মাইনাস আইসি ইনটু, না, ভিসিটা ওইদিকে ছিল না, ভিসিটা তো মানে এটা এটা এইদিকে ছিল, ভিসিসি মাইনাস ছিল। তাহলে আমরা এই আইসি গণিত এই জিনিসটা, মানে এই জিনিসটাকে আমরা বাঁদিকে যদি নিয়ে চলে যাই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে না? ভিসি প্লাস হয়ে যাবে। ওটা ওটা আমি করেছি, ভিসি প্লাস হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে বুঝতেই পারছো এটাকে আমরা সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্মে লিখতে পারবো। স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে যেটা আমরা জানতাম, ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে ভিসিসি। ঠিক আছে, ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে ভিসিসি প্লাস হচ্ছে আইসি ডিভাইডেড বাই হচ্ছে কত না, আইসিটাকে আমরা উপরে রাখলাম, ওয়াই যেহেতু আইসি। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমার ভিসিসি, তার তলায় চলে আসবে কে না, আরসি প্লাস আরই। ঠিক আছে, আরসি প্লাস আরই, এবং টোটালটা ইকুয়াল টু কত হবে না, টোটালটা ইকুয়াল টু হবে আমার 1 এর সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে এটা কিসের মতো ইকুয়েশনটা হলো? ইকুয়েশনটা হলো হচ্ছে আমার যেটা এক্স বাই এ, স্ট্রেট লাইনের ইকুয়েশন, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এরকম ফর্মের একটা ইকুয়েশন চলে এলো। তাহলে যদি এরকম ফর্মের ইকুয়েশন হয়, তার ইকুয়েশনকে আমরা কিরকম ভাবে লিখি? আমরা এরকম লিখি তো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়েশন কিরকম দেখতে লাগে? এরকম একটা স্ট্রেট লাইন হয়, যেখানে এটা হচ্ছে কি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর ওটা হচ্ছে কি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাই যদি হয় তাহলে এই এক্স ইন্টারসেপ্ট যেটা, সেটা হয় আমার এ, আর ওয়াই ইন্টারসেপ্ট যেটা হয় সেটা হয় আমার বি। তাহলে এই অনুরূপভাবে আমরা যদি এখানে এই ভিসিসির সঙ্গে আইসির একটা কার্ভ এরকম আঁকি, ভিসিসির সঙ্গে যদি আমরা আইসির একটা কার্ভ এরকম আঁকি, তাহলে আমরা এরকম একটা গ্রাফ দেখতে পাবো। তো এদিক বরাবর আমরা কি দেখাবো? এদিক বরাবর আমরা এক্স অ্যাক্সিস, অর্থাৎ এখান দিয়ে আমরা ভিসিই দেখাবো, এবং ওয়াই অ্যাক্সিস যেটা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইসি দেখাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইসি দেখাবো। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যে ইন্টারসেপ্ট হবে, এটাকে কি লিখবো? এটাকে লিখবো ভিসিসি। আর ওয়াই অ্যাক্সিসের উপরে যে ইন্টারসেপ্ট হবে, সেটাকে কি লিখবো? ভিসিসি। ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্টটা কত হবে? দেখো, এইটা হবে এই ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই, এই টার্মটা হবে। তাহলে এটা হয়ে গেল আমার কত? এই পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে গেল আমার ভিসিসি ডিভাইড, আচ্ছা এখানেই তো লেখা যায় ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই, ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই। এটা হয়ে গেল আমাদের এই ধরনের যে ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিসের উপরে যে ইন্টারসেপ্ট, সেটা হয়ে গেল এইটা। ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এরকম ভাবে আমরা একটা লোড লাইন পেয়ে গেলাম। এই যে লাইনটা পেলাম, এটাকে কি বলে? এটাকে বলে লোড লাইন। এই লোড লাইনটা
এই লোড লাইনটা আমরা কখন পেলাম? যখন আমরা কেবলমাত্র ডিসি কন্ডিশনটাকে কনসিডার করেছি। এটাকে আমরা লোড লাইন বলি, অথবা আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা ডিসি লোড লাইনও বলতে পারি। তো কারণ আমরা কেবলমাত্র কি করেছি, কেবলমাত্র আমরা ডিসি কন্ডিশনটাকেই কনসিডার করেছি। আমরা কি এসি গুলোকে ধরেছি? আমরা যে এখানে এসি সিগন্যালটা দিয়েছিলাম, এসি সিগন্যালটাকে কি আমরা কনসিডার করলাম এখানে? না, এসি সিগন্যালটাকে আমরা এখানে কিন্তু কনসিডার করিনি। যে কারণে আমরা এখানে যে লোড লাইনটা আলটিমেটলি পেলাম, এই লোড লাইনটাকে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে আমার ডিসি লোড লাইন। ঠিক আছে, তো এবারে আমাদেরকে কি কনসিডার করতে হবে? এবারে আমাদেরকে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কনসিডার করতে হবে। ডিসিটাকে নিয়ে আমরা কনসিডার করে ফেললাম এবং অলরেডি আমরা লোড লাইনও ড্র করে ফেললাম। আচ্ছা, যখন আমরা এসিটাকে কনসিডার করব তখন আমাদেরকে কি ধরতে হবে না, এসি যখন আমরা কনসিডার করব তখনকার লেখাটা পড়ো, দা ইন দা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার অনলি এসি কন্ডিশনস আর টু বি কনসিডার্ড। কেবলমাত্র আমরা এসি কন্ডিশনটাকেই কনসিডার করব। কারণ কি? কারণ হচ্ছে অবভিয়াসলি দ্য ডিসি ভোল্টেজ ইজ নট ইম্পর্টেন্ট ফর সাচ এ সার্কিট অ্যান্ড মে বি কনসিডার্ড অ্যাজ জিরো। কারণ যখন আমরা এসিটাকে নিয়ে শুধু বিবেচনা করব তখন আমাদের এই ডিসি কন্ডিশনটাকে নিয়ে কোনো দরকার নেই। এই যে ডিসি যেটা আছে, ভিসিসি যেটা আছে, এটাকে আমরা জিরো ধরে নেব। মানে কি করব আমরা, সেটা আমরা কি করে করব? দেখো, the capacitor are generally used to couple or bypass the AC signal. The designer intentionally selects the capacitor that are large enough to appear as short circuit to the AC signal. ঠিক আছে, মানে ডিসি সিগন্যাল গুলোকে আমরা কি কনসিডার করছি না, এসি লোড লাইন যখন আমরা আঁকতে চাইছি বা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা অ্যানালিসিস করতে চাইছি, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা অ্যানালিসিস করবার সময় আমরা ডিসি সোর্স যেগুলো আছে আমাদের ডিসি সোর্স, এগুলোকে আমরা ফার্স্টে কি করব, ডিসি সোর্স গুলোকে আমরা জিরো ধরে নেব। ঠিক আছে, ডিসি সোর্স উইল বি জিরো। আরেকটা কি, আরেকটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ক্যাপাসিটারস যেগুলো আছে, ক্যাপাসিটার কি করে, এসি কে কি করে, তার মধ্যে দিয়ে বাধা দেয় না যেতে দেয়? বলো, ক্যাপাসিটার কি করে? ক্যাপাসিটার ডিসি কে বাধা দেয়, কিন্তু এসি কে কি করে? এসি কে কি বাধা দেয়? না, এসি কে খুব একটা বাধা দেয় না। কারণ হচ্ছে একটা ইম্পিডেন্স প্রোভাইড করে, ইম্পিডেন্সের মান হচ্ছে 1/2 পাই এফসি। ঠিক আছে, 1/2 পাই এফসি, এটা হচ্ছে আমার ক্যাপাসিটারের একটা ইম্পিডেন্স। ঠিক আছে, বা রিঅ্যাক্টেন্স। কিন্তু এখানে যে আমার ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা, অর্থাৎ এই যে সি এর ভ্যালুটা, এখানে আমরা যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ব্যবহার করব সেটাতে সি এর ভ্যালু কি হয়, অনেক বেশি হয়। কত হয় না, 10 মাইক্রোফ্যারাড থেকে 100 মাইক্রোফ্যারাড, ডিপেন্ড করছে কোনটাকে আমরা নিচ্ছি। তো এই ভ্যালুটা যেহেতু খুব হাই, তো আলটিমেটলি রিঅ্যাক্টেন্সটা খুব হাই হয়, মানে সরি, রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা আলটিমেটলি এই ভ্যালুটা কিন্তু ওভারঅল অনেক লো হয়ে যায়। এটা যদি হাই হয় ওভারঅল ভ্যালুটা কি হবে, ওভারঅল ভ্যালুটা অনেক কমে যাবে ক্যাপাসিটেন্সের যে রিঅ্যাক্টেন্সের ভ্যালু। তো রিঅ্যাক্টেন্সের ভ্যালু যেই কমে যাবে কি হবে, ক্যাপাসিটার তার মধ্যে দিয়ে যে এসি সিগন্যাল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এসি সিগন্যালকে কিন্তু ক্যাপাসিটার খুব ইজিলি তার মধ্যে দিয়ে পাস করিয়ে দেবে, মানে কোনো বাধাই সেরকম দেবে না। তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি এই ক্যাপাসিটার গুলোকে এক্ষেত্রে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আঁকবো আমরা এগুলোকে শর্ট সার্কিট ধরতে পারি। এটা কিন্তু মাথায় রাখবে যে আমরা যখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি তখন আমরা ক্যাপাসিটার গুলোকে শর্ট সার্কিট হিসাবে ট্রিট করছি, আর যখন আমরা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি তখন কিন্তু ক্যাপাসিটার গুলো ওপেন সার্কিটের মতো বিহেভ করছে। শর্ট সার্কিট মানে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট খুব ইজিলি পাস করে যায়। ঠিক আছে, তো এবার আমরা এখানে নেবো কি না, যে আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে গিয়ে আমি কি বলেছি, আমি আরেকবার এখানে পুরো সার্কিটটাই ড্র করি, তারপরে সেখান থেকে এসিটা কিভাবে আসছে দেখানো হবে।
এটা হয়ে গেল আমাদের টোটাল সার্কিটটা। ঠিক আছে, টোটাল সার্কিটটা আমাদের এরকম আছে। আমি রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের নামগুলো একবার দিয়ে দিই। এটা হলো আমার ইনপুট ভোল্টেজ, সাপোজ দিস ইজ ভি ইন, ইনপুট ভোল্টেজ। এটা এই ক্যাপাসিট্যান্সের নাম কি? এটা হচ্ছে সি ইন, ইনপুট ক্যাপাসিট্যান্স, সি ইন। এই রেজিস্ট্যান্সের নাম কি? আর ওয়ান, রেজিস্ট্যান্সের মান। এটা হলো আর টু। ঠিক আছে, এটা হয়ে গেল আমার আর সি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। প্র্যাকটিক্যালি এসি এন্ড ডিসি দুটোই তো একসাথে কাজ করবে। হ্যাঁ, দুটোই কাজ করবে তো। হ্যাঁ, তাহলে স্যার আমরা এখন করছি তখন ডিসি গুলোকে কনসিডার করছি না, তাহলে তো বাইসিংটা তো কমপ্লিট হবে না। দেখো আমরা এসিটাকে কনসিডার আমরা কি করছি, মানে ধরো একটা তোমরা সুপার পজিশন বলে একটা থিওরেম পড়বে। ঠিক আছে, সুপার পজিশন বলে একটা থিওরেম তোমরা সার্কিট থিওরি যখন পড়বে তখন পড়বে। ধরো একটা সার্কিট আছে, একটা সার্কিটের মধ্যে ধরো এরকম রেজিস্ট্যান্স কিছু আছে, এরকম একটা রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক আছে। ঠিক আছে, দিয়ে ধরো এরকম আছে, ধরলাম আমি এখানে একটা আমার ব্যাটারি আছে, আবার আমি ধরলাম যে আমার এখানেও আর একটা ব্যাটারি আছে, দুটো ব্যাটারি সার্কিটের মধ্যে আছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স, এটা ধরো একটা ব্যাটারি, ধরো আমার 10 ভোল্টের একটা ব্যাটারি আছে। ঠিক আছে, এটা ধরো একটা 10 ভোল্টের ব্যাটারি, আর এটা ধরো একটা 5 ভোল্টের ব্যাটারি ধরা যাক। ঠিক আছে, আর এটা ধরো একটা 1 ওহম, এটা ধরো আমার 2 ওহম, আর ওটা ধরো আমার 3 ওহম রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স আছে আর দুটো ব্যাটারি আছে। এবার এই যে সার্কিট, এটাকে আমরা যদি অ্যানালিসিস করতে চাই, আমরা অ্যানালিসিস কি ওয়েতে করতে পারি? এই সার্কিটের অ্যানালিসিস আমরা দেখো কিভাবে করতে পারি। আমরা সার্কিট থিওরিতে এই ব্যাপারটা পড়বে। ঠিক আছে, দেখো এইরকম যে সার্কিট থাকছে, এই সার্কিটটাকে অ্যানালিসিস করবার জন্য আমরা প্রথমে ধরলাম যে আমার এই 5 ভোল্টের ব্যাটারিটা নেই। ঠিক আছে, 5 ভোল্টের ব্যাটারিটা নেই, আমার কাছে কি আছে না, আমার কাছে শুধুমাত্র এই 10 ভোল্টের ব্যাটারিটাই আছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা শুধুমাত্র শুধুমাত্র এই 10 ভোল্টের ব্যাটারিটাকে নিয়ে এই সার্কিটটা কিরকম হবে সেটা আঁকবো। ঠিক আছে, তো শুধুমাত্র যদি আমরা 10 ভোল্টের ব্যাটারিটাকে নিয়ে আঁকি, তাহলে আমার কিরকম দেখতে হবে? এই আমার 10 ভোল্টের একটা ব্যাটারি। ঠিক আছে, আর আমার কি আছে, 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, আর হচ্ছে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহমের, এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহমের। ঠিক আছে, আর এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে সাপোজ 3 ওহমের। তখন আমরা কি করব, তখন আমার 5 ভোল্টটাকে কিন্তু আমি ধরছি না, তখন আমি 5 ভোল্টটাকে সিম্পলি শর্ট করে দেবো। ঠিক আছে, সিম্পলি শর্ট করে দেবো। তো আমরা কি করলাম, আমরা এখানে 5 ভোল্টটাকে ধরলামই না, দিয়ে আমি কি করব না, আমাকে যদি বলে কোশ্চেনে বলে যে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য 2 ওহম, এটা হচ্ছে ধরো আমার লোড রেজিস্ট্যান্স, বলে যে 2 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে। তা আমরা এরকম ভাবে করতে পারি। তো আমরা কি করলাম না, এই যে প্রথমে 5 ভোল্টের ব্যাটারি সেটাকে শর্ট করে দিলাম, এবং খালি 10 ভোল্টটাকে নিয়ে আমরা 2 ভোল্ট, এই 2 ওহম যে রেজিস্টার, এর মধ্যে কত কারেন্ট ফ্লো হবে বার করতে পারবে নিশ্চয়, কাটচ থেকে, সূত্র থেকে বার করতে পারবে, মানে ওভারঅল রেজিস্ট্যান্স বার করবে, যে এইখানে কত কারেন্ট হচ্ছে সেটা বার করবে, দিয়ে আবার ভোল্টেজ ডিভাইডার, মানে কারেন্ট যে ডিভিশন হয় দুটো প্যারালাল পাথের মধ্যে, দিয়ে এখানকার কারেন্টটা ধরো বার হলো। আমি বললাম যে কারেন্ট যেটা I1 বার হলো, সাপোজ দিস কারেন্ট ইজ I1 কারেন্ট। ঠিক আছে, এবার আমার যদি বলে যে ফাইন্ড দ্য টোটাল কারেন্ট ইন দ্য 2 ওহম রেজিস্টার, তখন কি আমরা খালি এই 5 I1 যেটা বার হবে ওটা বার করেই ছেড়ে দেবো? তা কিন্তু করবো না। তখন আমরা কি করব, নেক্সট স্টেপে আমাদেরকে কিন্তু আরো কাজ করতে হবে। সেই কাজটা কি না, সেই কাজটা হচ্ছে যে আমরা আরেকটা সার্কিট আঁকবো, যখন আমরা কেবলমাত্র এই 5 ভোল্টের ব্যাটারিটাকে কনসিডার করব। ধরো শুধুমাত্র আমরা এই 5 ভোল্টের ব্যাটারিটাকে কনসিডার করব, কিন্তু তখন আমরা এই 10 ভোল্টের ব্যাটারিটাকে ধরে নেবো ওটা নেই। ওটা নেই মানে কি, ওটা হচ্ছে শর্ট সার্কিট একটা পাথ হয়ে আছে। তাহলে আমরা 5 ভোল্টের এই ব্যাটারিটা আঁকলাম, এই 5 ভোল্টের ব্যাটারিটা আঁকলাম, এবং ওই যে 10 ভোল্ট যেটা ছিল সেটাকে আমরা শর্ট সার্কিট পাথ ধরে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমার এখানে 1 ওহম আছে, এখানে আমার 3 ওহম আছে ধরা যাক, আর এখানে আমার 2 ওহম আছে। দিয়ে আমরা কি করব,
আমরা আবার আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করে নেব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 1 আর 2 প্যারালালে আছে, তার সঙ্গে 3 সিরিজে আছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার হবে, তাকে আমরা 5কে সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো, এইখানকার কারেন্টটা পেয়ে যাব। এই যে পথটা 3 ওহম রেজিস্ট্যান্স, তার মধ্যে কারেন্ট পেয়ে যাব। এটাকে আমরা একটা কারেন্ট ধরলাম, দিয়ে আমরা সেই কারেন্টটাকে আবার দুটো প্যারালাল পাথ, একটা 1 ওহম আর একটা 2 ওহম, দুটোর মধ্যে ভাগ করে দেবো। এটার মধ্যে যে কারেন্ট আমরা তখন পাবো ধরলাম সেটা হচ্ছে আমার I2। এবার যদি আমাকে কোশ্চেনে বলে যে হোয়াট ইজ দ্য নেট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 2 ওহম রেজিস্টার, এরকম একটা সার্কিট এঁকে দিয়ে যদি বলে, তখন আমরা টোটাল কারেন্ট যে আমার I হবে, দুটোই যদি প্রেজেন্ট থাকে, তখন আমার যে টোটাল কারেন্ট I হবে, আমরা কি লিখতে পারি, আমরা টোটাল কারেন্ট I সমান লিখতে পারি, এই সার্কিট থেকে আমরা যে I1 পেয়েছি সেইটা, I সমান হচ্ছে কি না, এই সার্কিট থেকে আমরা যে কারেন্ট পেয়েছি I1 পেয়েছি সেইটা, প্লাস হচ্ছে আমরা এই সার্কিট থেকে যে কারেন্ট পেয়েছি I2 সেইটা। ঠিক আছে, তার মানে কি, আমরা দুটো সেপারেট সার্কিট করলাম, দিয়ে দুটো সেপারেট সার্কিট থেকে যে কারেন্টটা পেলাম সেই দুটোকে আমরা সাম করে দিলাম। এই থিওরেমটাকে বলা হয় সুপারপজিশন থিওরেম। ঠিক আছে, মানে এই যে থিওরেম আমরা অ্যাপ্লাই করলাম, মানে দুটো সোর্সকে সেপারেটলি কনসিডার করে তাদের এফেক্টটাকে বার করে সেটাকে আমরা সাম করে দিচ্ছি, এটাকে আমরা বলি সুপারপজিশন থিওরেম। তো প্র্যাকটিক্যালি আমরা এই সুপারপজিশন প্রিন্সিপালটাই এই ধরনের সার্কিটেও কাজে লাগাচ্ছি। মানে আমাদের এখানে দুটো সোর্স আছে, একটা হচ্ছে আমার এই ভিসিসি ব্যাটারি, এটা একটা ধরো ব্যাটারি সোর্স, আর একটা সোর্স আমার আছে সেটা হচ্ছে ধরো এই ভি ইন আর একটা সোর্স। দুটো সোর্সকে আমরা সেপারেটলি ধরছি। যখন আমরা ভিসিসি কে ধরছি, আমরা তখন ভি ইন কে ধরছি না। ভি ইন তখন আমার কিরকম বিহেভ করছে, ওখানে আমার শর্ট সার্কিটের মতো বিহেভ করেছে, কিন্তু এখানে যেহেতু ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার যখন আমার ডিসি কন্ডিশনে ক্যাপাসিটার কিসের মতো বিহেভ করে, ওপেন সার্কিটের মতো বিহেভ করে। ওপেন সার্কিটের মতো বিহেভ করলে আমার সার্কিটটা কিরকম দেখতে লাগে, এই যে আমি সার্কিটটা এঁকেছি এরকম দেখতে লাগে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে। তো আমরা মানে আলটিমেটলি যে কারেন্টটা পাবো, যেটা আমরা বার করতে চাই আলটিমেট কারেন্ট, সেটার সময় কিন্তু আমাদের দুটো কন্ডিশনই কনসিডার হয়ে যাবে। যদি আমরা সেপারেটলিও করি, তারপরে যদি আমরা অ্যাড করে দিই, তাহলেও কিন্তু আমরা টোটাল কারেন্ট যেটা আমাদের পাওয়ার কথা সেটাই আমরা পাবো। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক এখানে আমরা কি করব। এখানে আমরা বললাম যে আমরা খালি এসি সিগন্যালটাকে কনসিডার করব, ডিসি গুলোকে আমরা 0 ধরে নেব। তার মানে 0 ধরলো মানে কি, 0 ধরা মানে হচ্ছে ভিসিসি ব্যাটারিটাকে আমরা 0 ধরে নিচ্ছি। 0 মানে কি, আমরা গ্রাউন্ড মানে 0 জানি তো, 0 মিন্স গ্রাউন্ড। ঠিক আছে, ইন ইলেকট্রিক্যাল সার্কিট 0 পোটেনশিয়াল মিন্স গ্রাউন্ড পোটেনশিয়াল। ঠিক আছে, আমরা এটাকে GND লিখছি। ঠিক আছে, গ্রাউন্ড পোটেনশিয়াল। হ্যাঁ, তার মানে আমরা যদি এখন এই সার্কিটটাকে রিড্র করি এসি কন্ডিশনে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন দেখতে হবে, প্রথমে আমার একটা ভি ইন থাকবে, যেমন আছে ভি ইন যেরকম আছে থাকলো। ঠিক আছে, ভি ইন গিয়ে কোথায় লাগবে, আচ্ছা ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটার কিসের মতো বিহেভ করে বললাম, যদি আমার ইয়ে হয় এসি হয়, তখন ক্যাপাসিটার আমার কিসের মতো বিহেভ করবে, শর্ট সার্কিটের মতো, মানে একটা সিম্পল একটা শর্ট সার্কিট তারের মতো বিহেভ করবে। ঠিক আছে, দিয়ে কোথায় লেগে যাচ্ছে, ওটা লেগে যাচ্ছে আমার একদম হচ্ছে ট্রানজিস্টরের যে বেস টার্মিনাল, সেখানে গিয়ে লেগে যাচ্ছে। ঠিক আছে, মানে ক্যাপাসিটারটা শর্ট সার্কিটের মতো বিহেভ করলো, বেশ। আচ্ছা, এইখানে আমার যে আরসি রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা তো থাকবেই, সেটাকে তো আমরা কোথাও কিছু করতে পারবো না, এটা আমার আরসি রেজিস্ট্যান্স যেমন থাকার সেরকমই থাকবে। আচ্ছা, এইখানে আমার কি আছে দেখো, এইখানে হচ্ছে আমার এই যে আমার ক্যাপাসিটারের পরে, সরি এমিটার টার্মিনালের পরে এখানে আমার দুটো পাথ আছে, একটা হচ্ছে আমার এই পাথে আমার কি আছে, এমিটার রেজিস্ট্যান্স আছে, আর তার সঙ্গে একটা প্যারালাল পাথ আছে, সেটাতে আমার কি আছে, ক্যাপাসিটার আছে। আচ্ছা, আমি এসি কন্ডিশন বলছি, এসিটাকে যখন আমরা শুধু ধরছি তখন আমার ক্যাপাসিটার কিসের মতো বিহেভ করে, শর্ট সার্কিটের মতো বিহেভ করে। মানে এইটা আমার একটা একদম শর্ট সার্কিট পাথ, আর একটা হলো আমার রেজিস্ট্যান্স যুক্ত পাথ। আচ্ছা বলো দেখি, একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটি, একটা শর্ট সার্কিট যদি প্যারালাল থাকে, কারেন্ট কোনটার মধ্যে ফ্লো করবে, কারেন্ট কিন্তু সবসময় আমার এটার মধ্যেই ফ্লো করবে, শর্ট সার্কিটের মধ্যে দিয়েই ফ্লো করবে। রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে কি, যাবে না। দুটো প্যারালাল পাথ যদি থাকে, একটা কারেন্ট সোর্স যদি থাকে, তার কাছে দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স যুক্ত রাস্তা আর একটা হচ্ছে শর্ট সার্কিট রাস্তা। কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট উইল অলওয়েজ ফ্লো থ্রু দা, কারেন্ট এখান দিয়ে ধরো যাচ্ছিল, কারেন্ট কিন্তু পুরো কারেন্টটাই আমার এই দিক দিয়ে চলে যাবে, ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্টই যাবে, সরি রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্টই যাবে না। একইভাবে আমরা যখন এসি কন্ডিশন ধরছি, তার মানে কি হবে, এই যে ক্যাপাসিটার যুক্ত যে প্যারালাল পাথ, এটার মধ্যে দিয়েই আমার সমস্ত কারেন্টটা ফ্লো করবে, এর মধ্যে কিন্তু কোনো কারেন্টই ফ্লো করবে না। যদি ফ্লো না করে, আমার আঁকারই দরকার নেই, আমি ওটা আঁকবোই কেন, আমি রেজিস্টারটাকে ওখানে দেখাবোই না, এই সার্কিটে আমরা এই রেজিস্টারটাকে আমরা দেখাবোই না, এটাকে আমরা মুছে দেবো, কারণ ইট উইল অ্যাক্ট অ্যাজ এ শর্ট সার্কিট। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এরকম হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমার ভিসিসিটাকে আমি কি করতে বলেছি, ভিসিসি উইল বি কানেক্টেড টু গ্রাউন্ড।
মানে ভিসিসিটাকে জিরো করতে হবে, তো জিরো মানে কি গ্রাউন্ড, তার মানে আমরা উপরের দিকে একটা গ্রাউন্ড দেখিয়ে দিলাম, ইট উইল বি কানেক্টেড টু গ্রাউন্ড এরকম। ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে আমার এখানে দেখো এই যে রেজিস্টার R2, এখানে আমার রেজিস্টার R2 ছিল, তো এটা তো থাকবে, এই রেজিস্টারটা যাবে কোথায়, এটা তো থাকবে। এটা কার মধ্যে আছে, এই পয়েন্ট বেস টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে লেগে আছে, তাহলে যেরকম ছিল সেরকমই থাকলো। এটা হলো আমার একটা রেজিস্টার R2, যেমন ছিল তেমনই আছে, এটা হলো আমার R2। ঠিক আছে, আচ্ছা আরেকটা রেজিস্টার আমার কি হলো, আরেকটা রেজিস্টার দেখো এই যে R1টা আমার শুরুর প্রান্তটা কোথায় ছিল, R2 এখান থেকেই শুরু ছিল, এখানে আমার R1 রেজিস্ট্যান্সটাকে আমরা দেখালাম, কিন্তু R1 যে রেজিস্ট্যান্স তার উপর প্রান্তে কি লেগে আছে, ভিসিসি লেগে আছে, আর ভিসিসি কে আমি কি করতে বলেছি, জিরো করতে বলেছি, জিরো মিন্স গ্রাউন্ড, তার মানে এটাকেও আমরা কি করব না, গ্রাউন্ড করব। ঠিক আছে, এটাও আমার গ্রাউন্ড হয়ে গেল, এরকম ড্র করি এটাকে বেটার হবে, এটা হচ্ছে এরকম দেখিয়ে দিই বেটার বুঝতে সুবিধা। তাহলে এটা হয়ে গেল আমার আরসি রেজিস্ট্যান্সের অপর প্রান্তটাও গ্রাউন্ডেড, আর এই R1 রেজিস্ট্যান্স তারও অপর প্রান্তটা হচ্ছে গ্রাউন্ডেড। ঠিক আছে, আচ্ছা এইখানে আমার কি ছিল বলো দেখি, এইখানে আমার ছিল হচ্ছে আর একটা ক্যাপাসিটার ছিল, তো এই কালেক্টর টার্মিনালে, এই যে কালেক্টর টার্মিনাল, এই টার্মিনালে আমার একটা ক্যাপাসিটার ছিল। আচ্ছা ক্যাপাসিটার কিসের মতো বিহেভ করছে, শর্ট সার্কিট, তাহলে আমি এটাকে শর্ট সার্কিট দেখাবো, শর্ট সার্কিট। এবং এখানে কি আছে, এখানে আমার একটা রেজিস্টার লেগে আছে, রেজিস্ট্যান্সের মান কত, তার রেজিস্ট্যান্সের মান হচ্ছে তার RL। ঠিক আছে, লোড রেজিস্টার। তাহলে এই যে সার্কিট, এটাকে যদি আমি একটু সুন্দর করে এঁকে ফেলি, এই সার্কিটটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকি, তাহলে এরকম দেখতে হবে। দেখো এখানে আমার ভি ইন আছে, ঠিক আছে, আমি এই পয়েন্টার বেস টার্মিনাল, এটা তো বেস টার্মিনাল, এটার পয়েন্টের নাম আমি বি নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা যে বেস টার্মিনাল যেহেতু, তার জন্য এই জায়গাটাকে আমি সাপোজ এই জায়গাটাকে আমি বি টার্মিনাল নাম দিয়ে দিচ্ছি। এটা আমার কি টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এটাকে আমরা সি নাম দিয়ে দিচ্ছি, সি, আমরা এই সি যেটা আছে সি নাম দিচ্ছি। আর এই টার্মিনালটা আমার কি, না এই টার্মিনালটা হলো আমার এমিটার টার্মিনাল ই। ঠিক আছে, নেক্সট আমরা এই সার্কিটটাকে একটু ভালো করে যদি আঁকি, তাহলে দেখো এই বি টার্মিনাল থেকে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স R2 সেটা বি টার্মিনাল আর গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, আরেকটা রেজিস্ট্যান্স R1 সেটা হচ্ছে বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে যুক্ত আছে। তার মানে আমরা বলতে পারি এই R1 আর R2 পরস্পর কি আছে, পরস্পর প্যারালাল আছে, কারণ এটাও হচ্ছে R1 যে রেজিস্ট্যান্সটা, R1 রেজিস্ট্যান্সটা বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে যুক্ত, আর এই R2 রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে যুক্ত। দ্যাট মিন্স R1 and R2 আর প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা এদিকটা একটু এঁকে ফেলি। প্রথমে আমার হচ্ছে ভি ইন, আমি এখানে আবার সার্কিটটা আঁকছি, টোটাল সার্কিটটা, মানে এই সার্কিটটাকে আমরা একটু ভালো করে এখানে রিড্র করছি। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে আমার ভি ইন দেখালাম, ভি ইন এর অপর প্রান্ত হচ্ছে গ্রাউন্ডেড, ধরে নিলাম দিস ইজ ভি ইন। নেক্সট হচ্ছে আমার কি হবে, এটা দুটো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স এরকম এই বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে যুক্ত, ধরলাম এটা R1 রেজিস্ট্যান্স। আরেকটা রেজিস্ট্যান্স হলো R2 রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে যুক্ত, এটা হলো আমার R2 রেজিস্ট্যান্স। এরকম আমরা লিখতে পারি কিনা বলো, এটুকু বুঝতে পারলে সবাই? এটা হচ্ছে আমার বি টার্মিনালটা, এটা নিয়ে কারো ডাউট আছে কিনা বলো? বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে আমার ভি ইন আছে, ভি ইন দেখালাম। বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে আমার R1 আছে, R1 দেখালাম। বি টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে আমার R2 আছে, R2 কেও আমরা দেখালাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি আঁকতে হবে, নেক্সট হচ্ছে আমাদের এই যে এইটা আঁকতে হবে, ট্রানজিস্টরটা। ট্রানজিস্টরটা আমার ধরো এরকম আছে, ট্রানজিস্টরের যে এমিটার টার্মিনাল সেটা কি আছে, এমিটার টার্মিনালটা কি হয়ে আছে, এমিটার টার্মিনালটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, তাহলে এমিটার টার্মিনালটা গ্রাউন্ড করে দাও, কোনো ব্যাপার না, এমিটার টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই উপরের টার্মিনালটার নাম কি, কালেক্টর টার্মিনাল সি। কালেক্টর টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে কে লেগে আছে, দেখো কালেক্টর টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে আরসি লেগে আছে, আর এই কালেক্টর টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে আরএলও লেগে আছে। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে এই সি টার্মিনাল থেকে দুটো প্যারালাল পাথ, সি আর গ্রাউন্ডের মধ্যে প্রথমে আমরা আরসিটাকে দেখাবো, এই আরসি এটা হচ্ছে সি আর এই গ্রাউন্ড তার মধ্যে লেগে আছে, তাহলে এরকম একটা আরএল সরি আরসি লেগে থাকলো। নেক্সট হচ্ছে আমার এটা হয়ে গেল আমার আরসি, আর একটা হচ্ছে সি আর গ্রাউন্ডের মধ্যে এই আরএলও লেগে আছে, এটা হয়ে গেল আমার আরএল। ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল যে এসি সার্কিটটা এরকম হয়ে গেল। তাহলে এসি সার্কিটে কি থাকলো, একটা আমাদের ভি ইন থাকলো, কোথায় লেগে আছে সেটা বেস টার্মিনালের সঙ্গে লেগে আছে, আর বেস আর গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্টার হচ্ছে আমার R1 রেজিস্টার এইটা,
আর তার সঙ্গে প্যারালাল হচ্ছে R2 রেজিস্টার, ঠিক আছে। অন্যদিকে এমিটার টার্মিনাল যেটা আছে, এমিটার টার্মিনাল তো ডাইরেক্ট গ্রাউন্ডলি করা আছে, তো সেটাকে আমার কিছু করার নেই, এটা ডাইরেক্ট গ্রাউন্ড করে দিলাম। আর যে কালেক্টর টার্মিনাল যেটা হচ্ছে, দ্যাট কালেক্টর টার্মিনালটা তার সঙ্গে আমার কি লেগে আছে, কালেক্টর টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে RC লেগে আছে, যেটা আমরা দেখালাম এখানে। আর হচ্ছে কালেক্টর টার্মিনাল আর RL এর মধ্যে, গ্রাউন্ডের মধ্যে RL ও লেগে আছে, তো সেটাও আমরা এই প্যারালাল পাথ দিয়ে এটা দেখিয়ে দিলাম। তো এই যে সার্কিটটা আমরা পেলাম, এই সার্কিটটাকে বলা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো সেটাই দেখো এইখানে ড্র করেছে, একদম ডাইরেক্টলি ড্র করে দিয়েছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা। কিভাবে এলো আমি ওটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভি ইন, যে সিগন্যাল সোর্সটা আছে, এবং তারপরে R1 R2 প্যারালাল। নেক্সট হচ্ছে তারা কালেক্টর টার্মিনালের সঙ্গে, সরি বেস টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। বেস টার্মিনাল, কালেক্টর টার্মিনাল যেটা, তার সঙ্গে গ্রাউন্ডের মধ্যে RC আর RL দুটো প্যারালাল পাথ। এমিটার টার্মিনাল ইজ গ্রাউন্ডেড। দিস ইজ দ্য এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে যে কারেন্ট গুলো লিখেছে দেখো, যে বেস কারেন্ট সেটাকে ছোট হাতের I সাফিক্স ছোট হাতের B লিখেছে। কালেক্টর কারেন্ট যেটা, দ্যাট ইজ ছোট হাতের I উইথ সাফিক্স ছোট হাতের C, এবং এমিটার কারেন্ট যেটা, সেটা হচ্ছে ছোট হাতের I উইথ সাফিক্স ছোট হাতের E। এইভাবে কিন্তু লিখেছে, এইগুলো মাথায় রাখবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার আমরা অ্যানালিসিসটা তো করবো, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা হলো, এবার হচ্ছে আমাদেরকে অ্যানালিসিসটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো অ্যানালিসিসটা যখন আমরা করব তখন আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার বলছি বেস কারেন্ট তো ইজ ভেরি নেগলিজিবল, তাহলে তারপরেও এতগুলো রেজিস্ট্যান্সের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে কারেন্টটা? দেখো, বেস কারেন্ট কিন্তু কোন অংশটা, বেস কারেন্ট হচ্ছে ট্রানজিস্টরের এইখান থেকে এইটুকুর মধ্যে যেটুকু যাচ্ছে, ঠিক আছে। এটা একটা পাথ, কিন্তু এইখান দিয়ে যে কারেন্টটা আসছে, সেই কারেন্টটা তো অনেকভাবে ভাগ হচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে, সামান্য পরিমাণে হয়তো এদিকে যাচ্ছে, কিন্তু যে সিগন্যাল যেটা আসছে ভি ইন যেটা আছে, সেটার জন্য যে কারেন্টটা, সেটা তো আমার এইটা, তাই না। এই কারেন্টটা এখানে আসছে, এখানে এসে দুভাগে ভেঙে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে কিছুটা, এদিকে যাচ্ছে কিছুটা, তারপরে কিছুটা এদিকে যাচ্ছে। এইটা স্মল হোক না কেন, কিন্তু এগুলো না যাওয়ার কি আছে, এখানেও কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে। সেটার জন্য রেসপন্সিবল তো আর বেস কারেন্ট নয়, সেটার জন্য রেসপন্সিবল এখানে যে আমরা সিগন্যালটা দিয়েছি সেইটা, ঠিক আছে। হ্যাঁ, এই বেস কারেন্ট আমার এখানে নেগলিজিবল হচ্ছে, কিন্তু তার জন্য এমিটার কারেন্ট কি নেগলিজিবল হবে? তা কিন্তু হবে না। এমিটার কারেন্ট কত হয়? 1 প্লাস বিটা গুণিত আইবি। আর কালেক্টর কারেন্ট কত হয়? 1 বিটা ইনটু আইবি। তার মানে কি, কালেক্টর কারেন্ট কিন্তু যথেষ্টই বেশি হবে, ঠিক আছে। যদি এমিটার কারেন্ট, বেস কারেন্টের মান যদি আমার 1 মাইক্রো অ্যাম্পিয়ারও হয়, সাপোজ আমার বেস কারেন্ট যেটা আছে আইবি, সরি আইবি যেটা আছে, আইবি কারেন্ট যদি আমার 1 মাইক্রো অ্যাম্পিয়ারও হয়, ঠিক আছে, 1 মাইক্রো অ্যাম্পিয়ার আমি ধরে নিচ্ছি, কিন্তু যদি আমার বিটার ভ্যালু যদি আমার 100 হয়, বিটার ভ্যালু যদি আমার 100 হয়, তখন আমার কালেক্টর কারেন্ট কত হবে? বিটার ভ্যালু 100 হলে কালেক্টর কারেন্ট হয়ে যাবে আমার আইসি, আইসি হয়ে যাবে আমার অলমোস্ট কত 100 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ নট নেগলিজিবল, ঠিক আছে। বেস কারেন্ট নেগলিজিবল হলেও কালেক্টর কারেন্ট কিন্তু নেগলিজিবল হবে না, এবং কালেক্টর কারেন্টই কিন্তু আমার আলটিমেটলি লোড যেটা আছে না, লোড তো আমার এইটা, লোডের অ্যাক্রসে যে আমরা ভোল্টেজটা পাবো, দ্যাট ইজ ডিউ টু দ্য আইসি, মানে সেই আইসিটা কিন্তু নেগলিজিবল নয়, এবং তার জন্য আমরা এখানে একটা এফেক্টিভ আউটপুট ভোল্টেজ পেয়ে যাব, ঠিক আছে। এবার আমরা এসি যে সার্কিট আছে, আমাদের এসি সার্কিটটাকেও তো অ্যানালিসিস করতে হবে। এসি সার্কিটের অ্যানালিসিস করতে গিয়ে দেখা যাচ্ছে যে এসি সার্কিটে দুটো প্যারামিটার, একটা হচ্ছে কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট হচ্ছে ছোট হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি। আচ্ছা, যখন হচ্ছে আর আরেকটা যে আমার কালেক্টর এমিটার ভোল্টেজ যেটা আছে, সেটাকে আমরা কি লিখছি? ছোট হাতের ভি উইথ সাফিক্স হচ্ছে সিই, সি ক্যাপিটাল সি ক্যাপিটাল ই এখানে লিখছে, ঠিক আছে। এসি কন্ডিশন যখন করছে, এসি কন্ডিশনের সেই সময়কার যে এফেক্টিভ, যেটা আমরা এসি লোড লাইন যখন ড্র করবো না, এসি লোড লাইন ড্র করবার সময়কার ভোল্টেজটাকে কিন্তু ছোট হাতের ভি কিন্তু বড় হাতের সিই লিখছে। এটার মানেটা বোঝো, ছোট হাতের ভি কিন্তু বড় হাতের সিই লিখছে, ঠিক আছে, এরকম ভাবে এটাকে লিখছে। তো নেক্সট হচ্ছে কি, আমাদের যে ম্যাক্সিমাম, এইভাবে যে আমরা ম্যাক্সিমাম কালেক্টর, এবার এসি এবং ডিসি দুটো কন্ডিশনই যখন আবার মিলেমিশে গেল, তখন হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম কালেক্টর এমিটার ভোল্টেজ যেটা হবে, সেটা কত হবে না, ম্যাক্সিমাম কালেক্টর এমিটার ভোল্টেজটা হচ্ছে ভিসিই, যেটা আমরা আগেই পেয়েছি। ভিসিইটা আমরা আগের স্টেপে যখন ডিসি অ্যানালিসিস করেছিলাম, ডিসি অ্যানালিসিস করতে গিয়ে আমরা একটা ভিসিই পেয়েছি, তো
ভিসির গ্রাফ তো আমরা ড্র করলাম, এই যে ভিসি আমরা লিখেছি ভিসি প্লাস আইসি ইন্টু আরসি প্লাস আরই সমান ভিসিসি। এখান থেকে তো আমরা ভিসির ভ্যালু একটা পাবো, মানে আমাদের যে কার্ভ আছে কার্ভের মধ্যে এই যে জিনিসটা, এই জিনিসটা কত, এটা আমার ভিসিসি। আর এইদিক এক্স অ্যাক্সিস বরাবর আমরা কাকে শো করেছি, ভিসিই কে শো করেছি। তার মানে ভিসির ভ্যালু আমরা কিন্তু অলরেডি একটা আগে পেয়েছি যখন আমরা ডিসি অ্যানালিসিস করেছি। এবার হচ্ছে যখন আমরা এসি অ্যানালিসিস করতে চলেছি তখন আমাদের এই ডিসি অ্যানালিসিসের সঙ্গে প্রাপ্ত যে আমার ভিসিই যেটা ছিল সেটা থাকছে, সেটা আমার থাকছে এসি অ্যানালিসিসের পরে যেটা আমরা পাচ্ছি সেটা কত, ভিসিই প্লাস, ভিসিই প্লাস কত হচ্ছে দেখো, ভিসিই প্লাস হচ্ছে আমার আইসি মাল্টিপ্লাইড বাই হচ্ছে কত আই আর এসি। ঠিক আছে, আর এসি এই জিনিসটা কি, আর এসি এই জিনিসটাই প্র্যাকটিক্যালি আমরা এসি অ্যানালিসিস করে পেলাম। তো আর এসি কোন জিনিসটাকে বলা হয়, এই যে আমার সার্কিটটা হলো, যে আমার ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা পেলাম সেইখানে এইটুকু অংশ, মানে এই যে অংশটাকে আমরা যদি একটু ডটেড করে দেখাই, এখান থেকে এইটুকু অংশের মধ্যে যে আমরা আউটপুট পাচ্ছি, এই রেজিস্ট্যান্স যেটা আছে না তার মধ্যে কি আছে, আরসি আছে এবং আরএল আছে। এই আরসি এবং আরএল পরস্পর প্যারালাল হয়ে, পরস্পর প্যারালালে আছে, তো আরসির সঙ্গে আরএল প্যারালালে আছে, আরসি আর এটা হলো আরএল, তারা পরস্পর প্যারালালে আছে। এবং তারা দুটো রেজিস্ট্যান্স যদি আরসি আর আরএল প্যারালালে থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলো, আরসি এবং আরএল যদি দুটো রেজিস্ট্যান্স হয় এবং তারা যদি প্যারালালে থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আরসি প্যারালাল আরএল। এবং এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে আমার আরসি ইন্টু আরএল, এটা হলো আমার আরসি গণিত আরএল, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কত, আরসি প্লাস আরএল। ঠিক আছে, যেটা আমরা এসি অ্যানালিসিস করে কিন্তু এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, আরসি আরএল প্লাস আরসি প্লাস আরএল, এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হলো না, এই জিনিসটাকে নাম দেওয়া হচ্ছে আর এসি। ঠিক আছে, আর এসি, কারণ এই রেজিস্ট্যান্সটা আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই পাচ্ছি। ঠিক আছে, এবং তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে, এখান দিয়ে যে কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো করছে সেটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে আইসি গণিত আর এসি। ঠিক আছে, আইসি গণিত আর এসি। এবং এই আইসি গণিত আর এসি হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে যে আইসি কারেন্ট ফ্লো করছে তার জন্য কার ভোল্টেজ ড্রপ। তাহলে এই ভোল্টেজ ড্রপটাও আমার কি হবে না, এই যে আমার ভিসিই যেটা আমার শুধুমাত্র ডিসির জন্য হয়েছিল তার সঙ্গে এটা কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার যোগ হয়ে যাবে, এটাকে বেটার ছোট হাতের আই ছোট হাতের সি লেখা উচিত। ঠিক আছে, আমরা এটাকে ছোট হাতের আই ইন্টু ছোট হাতের সি লিখব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ভিসিই যেটা হবে, ভিসিই আচ্ছা, ভিসিই সমান এখানে কি পেলো, আলটিমেটলি এটা পেয়ে গেল হচ্ছে ক্যাপিটাল ভিসিই প্লাস হচ্ছে যে আমার কারেন্টটা ছিল আইসি মাল্টিপ্লাইড বাই আর এসি। ঠিক আছে, আর এসি। তো এখানে সাইনটা একটু গন্ডগোল হচ্ছে আমার মতে, এটা এরকম লেখা উচিত অ্যাকচুয়ালি। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটু কারেকশন হবে, এটা ছোট হাতের ভি উইথ সাফিক্স ছোট হাতের বড় হাতের সি লিখেছে, এটা যদি এরকম লেখে আমাদের আর্লিয়ার কনভেনশনের সঙ্গে এটা ম্যাচিং হবে। আমরা এটাকে এরকম লিখবো, বড় হাতের ভি উইথ সাফিক্স সিই, এটা যদি লিখি দ্যাট উইল বি ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের ডিসি কন্ডিশনে যেটা আমরা পেয়েছি বড় হাতের সিই ভিসিই প্লাস হচ্ছে আমাদের এসির জন্য যেটা হচ্ছে, এসির জন্য কারেন্ট কত, এসির জন্য কারেন্ট হচ্ছে ছোট হাতের আই উইথ সাফিক্স হচ্ছে ছোট হাতের সি গণিত রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার আর এসি। ঠিক আছে, আর এসি, এটা হচ্ছে আমার এসির জন্য কার কারেন্ট, আর এটা হচ্ছে এসির জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের ডিসি কন্ডিশন কার, এটা হচ্ছে ভিসিই। ঠিক আছে, তাহলে এবার টোটাল যে ভিসিইটা হলো সেটা হচ্ছে ক্যাপিটাল ভি ক্যাপিটাল সিই প্লাস ছোট হাতের আইসি ডট আর এসি, আর এসি ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এবং যে আমার টোটাল যে কারেন্টটা হলো, টোটাল কারেন্টটাকে আমরা কি লিখবো, বড় হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি যদি আমরা লিখি, আগেকার কনভেনশনটা আমরা একটু ফলো করে নিই। আগের দিনে আমরা যে সাইন কনভেনশনটা বলেছিলাম, সরি
আর আগের দিনে আমরা সাইন কনভেনশন যেটা ফলো করেছিলাম সেটাকে আমরা কি রকম বলেছি? সাইন কনভেনশনটা হচ্ছে যে আমার যদি ডিসি কন্ডিশন হয়, ডিসি কন্ডিশনের জন্য বেস কারেন্ট হচ্ছে আইবি, অনলি ডিসির জন্য বেস কারেন্ট হচ্ছে আইবি, কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি, আর এমিটার কারেন্ট হচ্ছে আইই। এগুলো হচ্ছে অনলি ফর ডিসি, এগুলো হচ্ছে অনলি ফর ডিসি, অনলি ডিসি। আর যদি আমরা অনলি এসি কনসিডার করি তার জন্য কালেক্টর বেস কারেন্ট কত? ছোট হাতের আই, ছোট হাতের বি, ছোট হাতের আই, ছোট হাতের সি, কমা ছোট হাতের আই, ছোট হাতের ই। এগুলো হচ্ছে ফর অনলি এসি, ঠিক আছে, অনলি ফর এসি। আর যদি আমরা এসি আর ডিসি দুটোকে মিলিয়ে দিই তখন আমরা কি বলছি না, তখন আমরা বলছি কনভেনশনটা এরকম, ছোট হাতের আই উইথ বড় হাতের বি, এটা হলো আমার টোটাল কালেক্টর বেস কারেন্ট। ছোট হাতের আই উইথ বড় হাতের সি, এটা হচ্ছে টোটাল কালেক্টর কারেন্ট। ছোট হাতের আই উইথ বড় হাতের ই, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট ডিউ টু এসি অ্যান্ড ডিসি, কনসিডারিং বোথ এসি অ্যান্ড ডিসি, ঠিক আছে। তখনকার এটা হলো কনভেনশন, বোথ এসি অ্যান্ড ডিসি, এটা হলো আমাদের কনভেনশন। তো এই কনভেনশন ওয়াইজ আমরা ফলো করব। এই কনভেনশন ওয়াইজ যদি আমরা ফলো করি তাহলে আমাদের এটা এরকম হয় যে ছোট হাতের ভি তার সাফিক্স হচ্ছে বড় হাতের সিই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা ভোল্টেজ বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড এমিটার ফর ডিসি কন্ডিশন প্লাস হচ্ছে ফর এসি কন্ডিশন, দুটোকে নিয়ে। তো ডিসি কন্ডিশনের জন্য শুধু কত হতো? শুধু ডিসি কন্ডিশনের জন্য আমার এইটা হতো, বড় হাতের ভি বড় হাতের সি, এটা হতো, ঠিক আছে। এবার হচ্ছে এসি কন্ডিশন যখন আমার আছে, এসি কন্ডিশনে আমাকে কি কনসিডার করতে হবে না, এসি কন্ডিশনকার কারেন্টটাকে কনসিডার করতে হবে। তো এটাকে আমরা ছোট হাতের আইসি লিখি, কারণ এসি কন্ডিশনের কারেন্ট তো ছোট হাতের আইসি, তার জন্য এটাকে আমরা ছোট হাতের আই লিখবো। এক মিনিট, এসি কন্ডিশনের কারেন্ট যেটা হচ্ছে এটাকে আমরা কি লিখবো না, ছোট হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি লিখবো। এটাকে আমরা লিখবো ছোট হাতের আই উইথ সাফিক্স ছোট হাতের সি। তার মানে এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ ড্রপ ডিউ টু দ্য এসি কন্ডিশনস অনলি। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের যে টোটাল যে কালেক্টর কারেন্ট, টোটাল কালেক্টর কারেন্টও কিসের জন্য হবে? টোটাল কালেক্টর কারেন্টও দুটো কারেন্টের সমষ্টি। তো যদি শুধুমাত্র এসি থাকতো তার জন্য, আর শুধুমাত্র ডিসি হলে কত হতো সেটার জন্য। তো প্রথমে আমরা যে টোটাল কালেক্টর কারেন্ট, যেটাকে আমরা কি লিখবো, ছোট হাতের আই উইথ সাফিক্স ক্যাপিটাল সি, এইটা হচ্ছে আমাদের টোটাল কালেক্টর কারেন্ট। দিস কারেন্ট ইজ দ্য সাম অফ দ্য টু কারেন্টস। যেটা আমার শুধু ডিসি থাকলে কত হতো? শুধু ডিসি থাকলে বড় হাতের আই বড় হাতের সি, এটা হতো। প্লাস হচ্ছে যখন আমার এসিটা আছে, এসি থাকার জন্য আমার কতটা এখানে কারেন্ট ফ্লো হয়েছে, দেখো এসি থাকার জন্য যে আমার কারেন্টটা ফ্লো হয়েছে সেটা হচ্ছে ভিসিই বাই আর এসি, ভিসিই বাই আর এসি। তো ভিসিইটা কিসের এসি? ভিসিইটা হচ্ছে আমার শুধুমাত্র এসির জন্য ভিসিই, তো এসি কন্ডিশনের জন্য শুধু এটা ডিভাইডেড বাই আর এসি, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখবো, ভিসিই ডিভাইডেড বাই আর এসি, যেখানে ভিসিইটা কি? ভিসিই ইজ দ্য ভোল্টেজ বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড দ্য এমিটার টার্মিনাল আন্ডার দ্য এসি কন্ডিশন। মানে এই যখন এসি সার্কিটটা আমরা কনসিডার করছি, এই যে কালেক্টর আর এই যে আমার এমিটার দুটোর মধ্যেকার যে ভোল্টেজ, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা ছোট হাতের ভি উইথ সাফিক্স ছোট হাতের সি লিখতেই পারি। তো এই যে ভিসিই, যেটা আমার কালেক্টর টু এমিটারের মধ্যেকার ভোল্টেজ, সেটাকে ডিভাইড করছি আমরা কি দিয়ে না, আর এসি এই টার্মটা দিয়ে ডিভাইড করছি। তাহলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল যে আমাদের কালেক্টর কারেন্ট সেইটার পরিমাণটা। এটা হচ্ছে আমাদের টোটাল কালেক্টর কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের টোটাল ভিসিই, কনসিডারিং বোথ দ্য এসি অ্যান্ড দ্য ডিসি কন্ডিশনস, ঠিক আছে। তো এই কন্ডিশনে যে এই দুটো আমরা পয়েন্ট পেলাম, ভিসিই এবং আইসি যে আমরা ভ্যালু দুটো পেলাম, সেইগুলোকে যদি আমরা প্লট করি একটা গ্রাফের আকারে, তাহলেও আমরা আরেকটা লোড লাইন পেয়ে যাব, ঠিক আছে। তাহলেও তো আমরা আরেকটা লোড লাইন পাবো। তাহলে সেই লোড লাইনটা দেখতে এরকম হবে, সেই লোড লাইনটা দেখতে আমার এরকম হবে। এদিক বরাবর আমাদের কে আছে? এদিক বরাবর আমরা সাপোজ ভিসিই এটাকে শো করছি, আর ওই দিক বরাবর আমরা শো করছি হচ্ছে আইসি, আইসি। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে আমার কত, এক্স অ্যাক্সিসে ভিসি
ভিসিই, বড় হাতের ভিসিই প্লাস হচ্ছে আমার কি না, এটা হচ্ছে আমার কত, ভিসিই প্লাস আইসি ইন্টু আর এসি, আইসি ইন্টু আর এসি। তো এটা ছিল ভিসিইটা ছিল শুধু অনলি ফর কিসের জন্য না, শুধুমাত্র ছিল এটা আমার ডিসির জন্য। সো ডিসির জন্য কত ছিল এটা তো আমরা অলরেডি জানি, ডিসির জন্য এটা ছিল হচ্ছে অলরেডি কত, এটার মান ছিল ভিসিসি মান ছিল এর, ঠিক আছে। তো এইটা হয়ে গেল একটা পয়েন্ট। আর এদিকে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটার মান কত, এটা হচ্ছে আমার আইসি এ কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে এখানে কত আছে ভিসিই, ভিসিই ডিভাইডেড বাই আর এসি, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। এবার এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা একটা যুক্ত করতে পারি একটা সরল রেখা দিয়ে। এই যে আমরা একটা লোড লাইন পেয়ে যাব, এই দুটো পয়েন্টকে যুক্ত করে, এই দুটো পয়েন্টকে যুক্ত করে আমরা যে লোড লাইনটা পেলাম, এই লোড লাইনটাকে নাম দেওয়া হচ্ছে এসি লোড লাইন, ঠিক আছে। এই পয়েন্টটাকে নাম দেওয়া হচ্ছে এসি লোড লাইন। তো এই ওয়েতে আমরা দুটো ধরনের লোড লাইন সম্পর্কে জানলাম, একটা হচ্ছে আমাদের ডিসি লোড লাইন আর একটা হচ্ছে আমাদের এসি লোড লাইন, ঠিক আছে। তো এই দুটো কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট ডেতে আমরা একটা জিনিস আমাদের স্কিপ হয়ে গেছে, যে আমরা ভোল্টেজ যে রিভার্সাল, যেটা সম্পর্কে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, সেটাতে ভোল্টেজ রিভার্সালের যে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা আমরা ডিসকাস করিনি, এটা আমরা নেক্সট ডেতে ডিসকাস করব, ঠিক আছে। তো আজকে এর পর্যন্ত কারো ডাউট আছে কিছু? না। ঠিক আছে।